অনেকেই জানেন না হয়তো যে গোর্খা রেজিমেন্ট আসলে কি করতে পারে, এবং গোর্খা রেজিমেন্টই কিন্তু আসলে সেভেন সিস্টার্সের দায়িত্বে থাকে অনেক সময়। মোহাম্মদ ইউনুস যেটা বুঝতে পারছে না কতটা ভয়ঙ্কর একটা আগুন নিয়ে খেলা খেলছে, মোহাম্মদ ইউনুস এটা বুঝতে পারছে না যে বাংলাদেশেরও একটা চিকেন স্নেক রয়েছে। ভালো করে দেখুন, মোহাম্মদ ইউনুস আসলে খেলাটা বুঝতে পারছেন না যে গোটা বাংলাদেশ থেকে এই চট্টগ্রামের এই অংশটি টেকনাফের পরে এই অংশটি, এটা যদি এই এতগুলো রাজ্যের সেনা নেমে এসে কেটে দেয়, অর্থাৎ চট্টগ্রাম মানে দেখুন একদম ওই ড্রয়িং রুম ডাইনিং রুম সহ অ্যাটাচ বাথরুমের মতন এই গোটা যে জায়গাটা, তার মধ্যে একটা ছোট্ট অংশ যেরকমভাবে রয়েছে, এটা যদি ভারত বা ভারতের সাথে সংযুক্তকরণ হয়ে যায়, তাহলে মোহাম্মদ ইউনুস বুঝতে পারছে না তার চিকেন স্নেকটা কিন্তু, অর্থাৎ মুরগির গলাটা কিন্তু কেটে বাদ হয়ে যেতে পারে। এবং আমাদের কাছে, ভারতের কাছে যথেষ্ট যুক্তি থাকবে যে আমাদের 8টা রাজ্য 7টা রাজ্য, সেই রাজ্যগুলোর ওপর চায়না নজর দিয়ে রয়েছে। বাংলাদেশ একদম সরাসরিভাবে এটা কোনো না কোনোভাবে কাট অফ করার চেষ্টা করছে। আমরা কি লেমন জুস খাবো? আমরা চট্টগ্রামে যে জায়গা থেকে সমুদ্র শুরু, সেই সমুদ্রের শুরুর অংশটা মানে এইটুকু জায়গাতে সমুদ্র নেই, এবং এটা আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন তারা দায়িত্ব নিয়ে আমাদেরকে এরকম একটা সমস্যার মধ্যে ফেলে দিয়েছেন। সত্যি কথা, অরুণাচল প্রদেশের পাশে কোনো সমুদ্র নেই, এক পাশে চায়না, এক পাশে ভুটান, এক পাশে বাংলাদেশ। ঠিক সেভাবে অসমের এক পাশে চায়না, ভুটান, বাংলাদেশ, নেপাল ইত্যাদি ইত্যাদি রয়েছে। মেঘালয়ের পাশে বাংলাদেশ রয়েছে, ত্রিপুরার পাশে, তো ত্রিপুরাটা তো পুরোই, এই জায়গাটা পুরোটাই বাংলাদেশ দিয়ে ঘেরা। সত্যিই তাই। এই চট্টগ্রাম যদি ভারতের হয়ে যায় তাহলে আমরা পুরো সমুদ্রটা পাবো, এবং পুরো সমুদ্র শুধু নয়, এই সমুদ্রের একদম ম্যাক্সিমাম ডমিনেশন যাকে বলে, গার্ডিয়ানস অফ দ্য ওশেন মোহাম্মদ ইউনুস বলেছে, অর্থাৎ সমুদ্রের অভিভাবক নাকি আমরা। আরে সমুদ্রের অভিভাবক তোমরা এইটুকু জায়গাতে ভাই। এর বাদে গোটা ইন্ডিয়ান ওশেন এবং বে অফ বেঙ্গলে ভারতীয় নৌবাহিনী তারা একের পর এক সাবমেরিন থেকে শুরু করে, জাহাজ থেকে শুরু করে সমস্ত কিছু প্লেসমেন্ট করে রেখে দিয়েছে। এরপরে আরেকটা ম্যাপ, আরেকটা প্লাজমা আমি দেখাবো, যেখানে নির্দিষ্টভাবে আরেকটা অংশ আমি দেখাতে চাই ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে। খুব ভালো করে দেখুন এই চিকেন স্নেক যে জায়গাটা বলা হচ্ছে, এই চিকেন স্নেক কিন্তু বাংলাদেশেরও রয়েছে, এটা বুঝতে পারছে না। বাংলাদেশের আমি যে কথাটা বলছিলাম, ভালো করে একদম লং শটে ভালো করে দেখাচ্ছি, এইটুকু এক খাবলা অংশ, এই এক খাবলা জায়গা যদি তুলে ভারতের দিকে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ এইটুকু জায়গা পড়ে থাকবে। 20% বাংলাদেশ কাট অফ হয়ে যাবে। ইটের বদলে তো পাটকেল মারতেই হবে ভাই। বাংলাদেশ থেকে যদি এরকম ধরনের উস্কানিমূলক বক্তব্য আসে, বাংলাদেশি যারা রয়েছেন তারা যদি এরকম উস্কানিমূলক বক্তব্য বিভিন্ন সময় দেয়, আমরা কি করব? আমরা সেমই খাবো, পায়েস খাবো, বিরিয়ানি খাবো? দেখুন বাংলাদেশি যারা, তারা বিভিন্ন সময় ঠিক কি উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। এই যে ভারত তো এখন 3 ভাগ হয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এবং 10টার মতো ভাগ হবে। তাইলে দক্ষিণ পূর্ব কোণে 7টা প্রদেশ আছে, 7 সিস্টার্স। তারা সবাই আলাদা হওয়ার জন্যে কাম শুরু করছে, কি তৈরি আছে, কাম শুরু করছে। এরপরে আসেন একেবারে কাশ্মীর সীমানা পর্যন্ত 3 ভাগ হয়েছে, আরো জানি কত ভাগ হয়। ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে ইমাম মাহাদির জেনারেল হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হবে, এবং ইমাম মাহাদির 9 বছর পুরা পৃথিবীতে ইসলামী খেলাফতের আমিরুল মোমিনিন। আর ইমাম মাহাদির একবারে শেষ সময় 9 বছর পুরা হওয়ার একবারে মুখামুখি সময় মসজিদের সাদা গম্বুজের উপরে নেমে আসবেন। তারা বাংলাদেশকে নিয়ে খেলবে, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলবো। আমাদের বার্তা স্পষ্ট, বন্ধুত্বের সম্পর্ক, খেলার কোনো টাইম নেই। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক, ঠিক আছে? এইদিকে একটা পড়লে ওইদিকেও একটা পড়বে, ন্যায্যতার সম্পর্ক। এদিকে ফুল আসলে মিষ্টি আসলে ওইদিকেও ফুল যাবে, মিষ্টি যাবে, এই সম্পর্ক। ওই দিক থেকে লাশ ফালাবে আর এদিক থেকে ফুল আর মিষ্টি নিয়ে যাবেন, ওই বন্ধুত্বের সম্পর্ক বাংলাদেশে থাকবে না। ঝন্টু বড়াইকের কাছে যাব। ঝন্টু বড়াইক আমি বোঝার চেষ্টা করছি, একাডেমিক্যালি বোঝার চেষ্টা করছি। রিপন সাহেবকেও আমি সে কারণেই এনেছিলাম, কিন্তু রিপন সাহেব বলেই যাচ্ছেন। আমি রিপন সাহেবের কাছেও যাব। মোহাম্মদ ইউনুস যে কথাটা বলেছে, ইনিয়ে বিনিয়ে ইংলিশে যে কথাগুলো বলেছে, সে কথাগুলো অমিনাস বলে একটা শব্দ আছে, অর্থাৎ অশনি সংকেত। এটা ভালো ঠেকছে না ভারতীয়দের কাছে। এটা কি বলতে চাইছে মোহাম্মদ ইউনুস?
না, মোহাম্মদ ইউনূস ময়ূক শোনা যাচ্ছে? পুরো শোনা যাচ্ছে, প্লিজ বলুন। হ্যাঁ, আমি ভেবেছিলাম বাংলাদেশের দুজন প্রতিনিধি অন্তত জিও পলিটিক্যালি এই ইম্পর্টেন্সির জায়গাটাকে ক্লিয়ার করবে বাংলাদেশের অ্যাসপেক্টে, তাদের সরকারের অ্যাসপেক্টে। যাই হোক, আমরা আমাদের সরকারের অ্যাসপেক্টে হিস্ট্রিক্যালি অ্যান্ড জিও পলিটিক্যালি এটার অবস্থান এবং বাংলাদেশ কেন এটা চাইছে সেটা নিয়ে একটু বলি। 1 মিনিট সময় দেবে। দেখো, পরিষ্কার যে বাংলাদেশ এটা কিন্তু নতুন নয়। পূর্ব পাকিস্তান থাকাকালীন তোমার খেয়াল আছে, ভারত স্বাধীনতার পরেই জেড ফিজোর নেতৃত্বে যখন নাগা ন্যাশনাল কাউন্সিল প্রচন্ড আন্দোলন শুরু করলো, স্বাধীন নাগাল্যান্ড তৈরি করবে এবং এন্টায়ার 7 সিস্টারকে কাট আপ করবে, কারণ তৎকালীন যে সরকার ছিল কংগ্রেস সরকার, তাদের জরাগ্রস্ত বিদেশ নীতি এর পিছনে কারণ ছিল। তখন কিন্তু এই এন্টায়ার প্রসিডিওরটা পূর্ব পাকিস্তান এটা লিড করেছে। এবং খেয়াল করে দেখবে, তারপরে 87-এ যখন ভারতের ভুক্তি হলো, ভারতের ভুক্তির আগে পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী জঙ্গি জোরাম থাঙ্গা এবং তার সহযোগীরা টোটাল বাংলাদেশের মদত পেত, তখন বাংলাদেশকে ভারত স্বাধীন করে দিয়েছে। শুধু তাই নয়, হাল আমলের যদি পরিস্থিতিটা তুমি দেখো, আজকে এইসব হুজুরদের কথা শোনাচ্ছিলে, বিএনপির মনোনীত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কি স্লোগান তুলেছেন যে আমরা সবাই বাবর হব, 7 সিস্টার স্বাধীন করব। এটার কারণ কি? কারণ একটাই, যে তৎকালীন ভারত স্বাধীনতার পরে যে জরাগ্রস্ত বিদেশ নীতি আমরা অ্যাডপ্ট করেছিলাম, যে বিদেশ নীতিতে চট্টগ্রাম কার্যত ভারতের অংশ থাকার পরেও কংগ্রেস যেখানে 100% ভোটে জেতার পরে ভারতের ইনক্লুড হতে পারত, সেই পলিসিগত দিকে সেখানে 97% এখনো যেখানে অমুসলিম, মূলত যেখানে চাকমা, মারমা, ত্রিপুরা, কুকি, ব্রু এবং অন্যান্য আদিবাসীরা ভারত ভুক্তির সপক্ষে আজও তারা কালা দিবস পালন করে এবং ভারত ভুক্তি দিন হিসেবে 2রা ডিসেম্বরকে পালন করে। আমরা নেইনি সেদিন। আমরা তোমাকে পরিষ্কার বলছি যে একটা সময় তো এমন ছিল, মোহাম্মদ মুনি যিনি মুসলিম লীগের তরফ থেকে ভারত ভুক্তির কমিটিতে ছিল, তিনি পর্যন্ত আশ্চর্য হয়েছিলেন কেন চট্টগ্রাম গেল। এবং ঝন্টু বড়াইক, এটা তো বাস্তব যে ঝন্টু বড়াইক যে মানে আমাদের এটা আমি বলবো আমাদের ভারতের অপদার্থতা বা বদমাইশির জন্য, আমি নাম বলছি না, কিন্তু আমাদের পূর্বপুরুষদের কয়েকজনের বদমাইশির জন্য। সত্যিই তো চট্টগ্রামে যে পরিমাণ আদিবাসী সম্প্রদায়ের মানুষ বা হিন্দুরা ছিলেন, আমার এখনো মনে আছে, আমি ইতিহাস বইতে পড়েছি যে চট্টগ্রামের মানুষজন নাকি বলেছিলেন যে 1 রাতের মধ্যে আমরা পাকিস্তানে চলে গেলাম। আমাদের এখানের মানুষজন বলছে আমরা ভারতে থাকতে চাই, আমরা ভারতের পতাকা উড়িয়ে দিয়েছি, আমরা পাকিস্তানে চলে গেলাম। ময়ূক, আজও রাঙ্গাপানি, বান্দরবন, খাগড়াছড়ি এলাকায় ভারতের প্রীতি কতটা তোমরা না গেলে ওখানে বুঝবে না। এবং তোমাকে আমি আরেকটা বলি, এবার দ্বিতীয় অ্যাসপেক্টে, যে তাহলে কি ভারত হেরে গেল? এই যে হুজুর, এই যে মোহাম্মদ ইউনূস, যারা এত ধমকি দিচ্ছে, তারা কি জিতে গেল? না, ভারতের অ্যাসপেক্ট আছে। কালাদিন মাল্টি মডেল প্রজেক্ট, আজকে যারা বলছে আমাদের সাগর সব জেনে রাখুক, তারা বঙ্গোপসাগর এবং মিয়ানমারের কালাদান নদীর ওপর 7 সিস্টারের যোগাযোগের যেটা মাধ্যম ছিল 66 থেকে 69 অব্দি চলছিল, কাজটা বন্ধ করতে হয়েছিল ভারত সরকারের তরফ থেকে। আজ আবার ওটা চালু হয়েছে। এটা চালু হলে চিকেন নেক নয়, আমরা বাংলাদেশের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলবো এবং মাথায় রাখতে হবে। একদম ঝন্টু বড়াইক, আমার সময় একদম কমে এসেছে। আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যেতে চাই। দীপাঞ্জন চক্রবর্তী, মানে সমস্ত কিছুর 99 বার হয়তো ক্ষমা করে দেওয়া যায়, 100তম বারে সুদর্শন চক্র দিয়ে গেছেন। কতদিন আর আমরা ক্ষমা করতে করতে যাব? ময়ূক, দেখো, এটাতে একটু আমাদের দেখতে হবে আমাদের দেশ, ভারতবর্ষ, আজকের ভারত বাইরের শত্রু নিয়ে চিন্তিত নয়। এনিমিজ আউটসাইড কান্ট্রি আমরা বুঝে নিচ্ছি, পাকিস্তান রেগুলার বুঝতে পারছে, আজকেও বুঝেছে। কিন্তু আমার যেটা চিন্তা সেটা হচ্ছে এনিমিজ উইদিন দ্য কান্ট্রি, যারা ভারতবর্ষে বসে ভারতবর্ষের সিস্টেমের অংশ হয়ে ভারত ধ্বংস করার চক্রান্ত করে, তাদের কি হবে? আজকেই আমি চিফ মিনিস্টার আসাম হেমন্ত বিশ্ব শর্মা শুনছিলাম, কংগ্রেসের অত্যন্ত ক্ষমতাশালী শক্তিশালী সাংসদ গৌরব গগৈয়ের একটা, তোমরা জানো, এনকোয়ারি চলছে। এয়ারপোর্টকে এড়িয়ে গিয়ে আটারি বর্ডার দিয়ে উনি পাকিস্তান গিয়ে 15 দিন থেকে আসছেন। নিশ্চিতভাবে রাহুল গান্ধীর পরামর্শ, উপদেশ এবং অনুমতি ছাড়া যায়নি। কেন যাচ্ছে, প্রশ্নের উত্তর তো দিতে হবে। ঠিক। বাংলা নির্বাচিত মুখ্যমন্ত্রীকে
জসিমউদ্দিন রহমানের মতো একজন টেররিস্ট সে আহ্বান জানাচ্ছে পূর্ব পাকিস্তানে যোগদান করার জন্য। 4 মাস ধরে আমরা বারবার চ্যালেঞ্জ করছি, আজ পর্যন্ত একটা উত্তর দিলেন না। ভারতের অর্থনীতি নিয়ে উনি বিদেশের মাটিতে বসে তো সেখানে তো বিবৃতি দিতে পারেন। জসিমউদ্দিন রহমানকে দিয়ে অসুবিধা কোথায়? একদম একদম আমি একদম আমার সময় একেবারে শেষ। আমি রিপন সাহেব যদি থাকেন, রিপন সাহেব নেই, তারিকুল সাহেব কি আছেন? দুজনেই এই মুহূর্তে নেই। আমি একটাই প্রশ্ন তাদেরকে করতাম, মানে আমাদের তো এই অপশনটা আছে যে আমাদের যদি কেউ আক্রমণ করে তাহলে আমরা প্রতি আক্রমণ করব। মানে ওই দিন চলে গেছে, কেউ একটা গালে থাপ্পড় মারলো আরেকটা গাল বাড়িয়ে দেবে ভারত। না, এটা নতুন ভারত। এ ভারত প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক করে, এ ভারত প্রয়োজনে ঘরে ঢুকে যে কাজটা করে বেরিয়ে আসার কথা সেইটা করে। কেউ যদি হাবে ভাবে বোঝানোর চেষ্টা করে যে 7 সিস্টারকে তারা আলাদা করে নিতে চায়, তাহলে মুশকিল। রিপন সাহেব এসছেন, আমি শেষ, ঈদের দিন, ঈদ স্পেশাল। হ্যাঁ রিপন সাহেব, একদম আমার কাছে 10 সেকেন্ড সময় আছে, আপনি যদি আমাকে একটু শান্তভাবে বলেন যে ভারত যদি বোঝে, ভারত যদি আঁচ পায়, একটা কুকুর, বেড়াল বা বাঘও যদি সামান্যতম বিপদ হতে পারে আঁচ পায়, তাহলে সে প্রতি আক্রমণ করে। ভারত কেন আক্রমণ করবে না? আপনারা যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। দাদা মহিউদ্দিন, আপনাকে আবারও ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে যেটা বলার চেষ্টা করছি, আপনাদের রুচির দুর্ভিক্ষ চলছে, যার কারণে এই ধরনের ব্যক্তিদেরকে টকশোতে আনেন যারা ব্যক্তিগত অ্যাটাক করে। আর দ্বিতীয়ত হলো ইন্দো প্যাসিফিক যে রাজনীতি, সেই ইন্দো প্যাসিফিক রাজনীতিতে ভারত ধরা খেয়েছে, ভারতের সরকার ধরা খেয়েছে, আপনাদের মতো অতি উৎসাহিত মিডিয়া ধরা খেয়েছে, যার কারণে আপনাদের মাথা খারাপ হয়েছে, যার কারণে আপনারা আমি এখনো উত্তরটা পেলাম না। 7 সিস্টার কি আপনারা আলাদা করার চেষ্টা করছেন কি করছেন না? তারিকুল সাহেব, আমি এই উত্তরটা পেলাম না, এর উত্তরটা কি? প্রথম কথা হচ্ছে দাদা, আমাকে আপনি একটা প্রশ্নের উত্তর দেন। আজকের টকশোর জন্য শেখ হাসিনা কত লক্ষ টাকা বরাদ্দ করেছিল? এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমি আপনাকে পরামর্শ দিব স্কিনের যত্ন নিন। আপনি স্কিনটা খারাপ হয়ে গেছে, অনেকদিন পরে আপনার সাথে দেখা তো, স্কিনের যত্ন নিন। আমাদের দেশে এই স্কিন মলমটা আছে, ভেরি গুড বয়। এখন এই সব মলম টলম নিয়ে আপনাকে দেখাচ্ছেন, রাত্রে কমলা লেবু খাবে না, স্কিনের অম্বল হয়। কমলা লেবু খালি পেটে কমলা লেবু খেয়ে ময়ূকের সাথে বসলে অম্বল হবে। রাত্রে কখনো কমলা লেবু খাবে না বাবু সোনা। আমার ক্লাসে আসলে কমলা লেবু সকালে খেয়ে আসবে, রাতে কমলা লেবু খাবে না। আমার একটু মাঝে মধ্যে ডোজ খেয়ে বাড়িতে ঘুমাতে যাবে। বাংলাদেশে এই মোহাম্মদ ইউনুস বা এই চাচাজানদের বলবে যারা ভারত আক্রমণ করার কথা, যে ময়ূক কমলা লেবু খেতে বারণ করেছে, বলবে তো? তারিকুল ভাই বলবে তো? গুড বয়, গুড বয়। ঠিক এই জায়গা থেকে আজকে জবাব চাই বাংলা শেষ করছি। বাংলাদেশের মানুষ আজ খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, এবং ভারতের মানুষ এই প্রশ্নগুলো করতে থাকুক যে আমাদের যদি কেউ উইট মারে আমরা পাটকেল মারবো না কেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।